রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও, পুলিশ ফাঁড়ি ও আনসার ক্যাম্পে অস্ত্র লুটের পরিকল্পনা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আরএসও যদি এখানে সক্রিয় থাকে তাহলে আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। বিজেপির সঙ্গে শিগগিরই বৈঠক। নতুন রিজন কমান্ডার আছেন, ওনার সঙ্গে আমাদের রিজন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা একটা আমাদের করা সম্ভব হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে, দাবি হিউম্যান রাইটস ওয়াচের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ফাহমিদা মটুসি এবং আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সশস্ত্র বাহিনী দিবসে শিখা নির্মাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক, মন্তব্য ইনুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন, দাবি রিটার্নিং কর্মকর্তার। বেদখল, অযত্ন আর অবহেলায় নষ্ট হয়ে গেছে রাজধানীর বেশিরভাগ পার্কের পরিবেশ। নিরাপত্তাহীনতায় ভ্রমণকারীরা আধুনিকায়নের কাজ শুরুর দাবি সিটি কর্পোরেশনের। এবং প্রতি বছর শ্রমিক রপ্তানি বাড়ালেও বেশিরভাগেরই নেই প্রশিক্ষণ। অদক্ষ হয় জুটছে না ভালো বেতনের চাকরি, বাড়ছে না রেমিটেন্স। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের যে কোনো প্রয়োজনে নিবেদিত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বহির্বিশ্বেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এর আগে ৭১-এর মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের স্মরণে শিখা নির্মাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনী দিবস স্মরণে সোমবার সকাল ৮টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে সেনা, নৌ ও বিমান বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। পুষ্পস্তবক অর্পণের পর ৩ বাহিনীর একটি চৌকস দল অভিবাদন জানায় রাষ্ট্রপতিকে। এরপর বেলা ৮:১৫টায় শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকেও গার্ড অব অনার দিয়ে সম্মান জানানো হয়। সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যও স্যালুট দিয়ে শ্রদ্ধা জানান শহীদ যোদ্ধাদের। এরপর সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের দেয়া সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে সশস্ত্র বাহিনীর জীবিত ৭০ জন মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন শুভেচ্ছা উপহার ও পরিচয়পত্র। এ সময় তিনি বলেন, জাতির যে কোনো প্রয়োজনে সদা প্রস্তুত থাকতে হবে ৩ বাহিনীকে। সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন ও বিবিধ কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এই অসাধারণ কর্মতৎপরতার ধারাবাহিকতা ভবিষ্যতেও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষা সহ বহির্বিশ্বেও আপনারা সততা, নিষ্ঠা, দক্ষতার সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আর কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের অভূতপূর্ব অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। আমরা আধুনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের জন্য ডাটাবেস কর্মসূচি গ্রহণ করব। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলির মাধ্যমে আমরা বিশ্বাস করি যে এরপর আর কেউ ইতিহাস বিকৃতি করতে সাহস পাবে না, বরং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতি জানতে পারবে। ১৯৭১ সালের এই দিনেই পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ করে সেনা, নৌ ও বিমান বাহিনী।
তারপর থেকেই দিনটিকে পালন করা হয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে। প্রক্রিয়া চলমান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বিশেষ করে সশস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি কক্সবাজারের টেকনাফের দুর্গম এলাকায় পুলিশ ফাঁড়ি এবং আনসার ক্যাম্পগুলোতে হামলা চালিয়ে অস্ত্র লুটের পরিকল্পনা নিচ্ছে তারা। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অস্ত্র মজুদ রয়েছে এমন সরকারি সব স্থাপনায় সতর্কতা জারি করা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের 3টি ক্যাম্পে RSOর হামলায় 19 জন নিহত হওয়াকে কেন্দ্র করে আরাকান রাজ্যে রোহিঙ্গাদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। তাই নিরাপদ আশ্রয়ের আশায় রোহিঙ্গারা এখন বাংলাদেশ সীমান্তমুখী। এই অবস্থায় বাংলাদেশ সীমান্তে সন্ত্রাসী সংগঠনটি অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা। তাদের আত্মীয় স্বজন ওই দেশে এভাবে নির্যাতিত হচ্ছে এটি তারা জানতে পারলে তাদের যে RSO নামে একটি সংগঠন আছে সে সংগঠনে তারা যোগ দিয়ে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টা করতে পারে। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পগুলোতে অবস্থানরত রোহিঙ্গাদের যেমন উস্কানি দেওয়া হচ্ছে, তেমনি বাংলাদেশের ইসলামী দলগুলোও নিজেদের অবস্থান সুসংহত করার জন্য মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতনকে সামনে রেখে ইস্যু তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এখানে যে 5 লক্ষাধিক রোহিঙ্গা আছে, ওখানে তো আরো অনেক কমান্ডার আছে, তারা তাদেরকে উস্কানি দিয়ে যে কোনো একটা অঘটন ঘটাতেও পারে। শরণার্থী আছে, তাদের উপর অত্যন্ত তীক্ষ্ণ নজরদারি স্থাপন করা জরুরি। ধর্মীয় মানুষের মধ্যে যে অনুভূতি আছে, চেতনা যেটা আছে, সেটাকে কাজে লাগিয়ে বৃহত্তর চট্টগ্রামে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করার পায়তারা হতে পারে। মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকাগুলোতে পুলিশ এবং আনসারের বেশ কটি ক্যাম্প রয়ে গেছে। এসব ক্যাম্প RSOর হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর। RSO যদি এখানে সক্রিয় থাকে তাহলে RSOর অস্ত্রগুলি এগুলো সংগ্রহ করার জন্য আমাদের যে সমস্ত দুর্বল স্থাপনা পুলিশের আছে সেখানে তারা হামলা করতে পারে। আমাদের কাছে RSOর কিছু নেতাদের নাম আছে, তাদের গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে। গত 12ই মে গভীর রাতে কক্সবাজারের টেকনাফে একটি আনসার ক্যাম্পে সশস্ত্র হামলা চালিয়েছিল রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। এই হামলায় আনসার কমান্ডার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় আরো 10 জন। তারা 15টির বেশি অস্ত্র লুট করে নিয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তের নানা বিষয় নিয়ে আলোচনার জন্য এক সপ্তাহের মধ্যে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক কমান্ডার পর্যায়ে বৈঠক হবে বলে জানিয়েছেন বিজিবি 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। সকালে সময় সংবাদকে তিনি কথা জানান। শুরু থেকেই তারা আমাদেরকে জানিয়েছিল, যাদের পরিস্থিতির ব্যাপারে আমাদেরকে ব্রিফ করেছিল দোভাষীর মাধ্যমে। আমরাও পরবর্তীতে দোভাষীর মাধ্যমে আমরা কথা বলেছি, বিশেষ করে যখন জেলেদেরকে ধরে নিয়ে যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি। এবং এই যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি যে তাদের মায়ানমারের যে বিজিপি, তাদের যে রিজিয়ন কমান্ডার ছিলেন উনি পরিবর্তন হয়েছেন এবং এই পরিবর্তিত যে নতুন রিজিয়ন কমান্ডার আছেন ওনার সঙ্গে আমাদের রিজিয়ন কমান্ডার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এটার দিনক্ষণ একেবারেই চূড়ান্ত হয়নি, তবে আমরা আশা করছি যে 2-4 দিনের মধ্যেই এটা আমাদের করা সম্ভব হবে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। এই মুহূর্তে টেকনাফ সীমান্ত এলাকায় রয়েছেন সহকর্মী কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ইকবাল, মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে যাতে অনুপ্রবেশ ঠেকাতে কিন্তু বিস্তীর্ণ সীমান্ত এলাকায় সতর্ক অবস্থা জারি করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্তরক্ষী বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিজিবির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হচ্ছে দিনের বেলায় মূলত তেমন অনুপ্রবেশের ঘটনা ঘটছে না, তবে রাতের অন্ধকার হলে রোহিঙ্গারা নৌকা যোগে ডাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে এবং এক্ষেত্রে তারা কিন্তু যতগুলো নৌকা আসার চেষ্টা সেগুলিকে তারা ফিরিয়ে দিচ্ছেন বা ফিরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু মাত্র 1 কিলোমিটার কম দূরত্ব হচ্ছে মিয়ানমারের অঞ্চলটি। মূলত নাফ নদী পের হলেই কিন্তু যে সবুজ বন বা যে পাহাড়ি অংশ সেই অংশটা কিন্তু মিয়ানমার। এখান থেকে কিন্তু মিয়ানমারের যে চেকপোস্ট বা আউটপোস্ট রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। আর যেহেতু এটি সীমান্ত, যেহেতু তাদের উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সে আশঙ্কায় কিন্তু যারা নাফ নদীতে জেলেদের যেসব নৌকা মাছ ধরার যেসব নৌকা রয়েছে, জেলেদের রয়েছে, তাদেরকে কিন্তু নদীর ওই পথে না গিয়ে তাদেরকে মাছ ধরতে নিষেধ
নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা জারি না হলেও তাদের প্রতি কিছুটা বিধি নিষেধ বলা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতি ঘটনা না ঘটে। সে কারণে কিন্তু মাছ ধরা সবগুলো নৌকা কিন্তু এই পাশে এসে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো নৌকা এখনো এখানের মধ্যে আটকা আছে। তবে বলা যায় গত রাত বা তার আগের রাতের দিকে কিছুটা হয়তো অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল, কিন্তু বিজিবি সদস্য তাদেরকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু দিনের বেলা তেমন কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে বিজিবি কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে কিন্তু টেকনাফ থেকে যে বিস্তীর্ণ পুরো দমদমিয়া থেকে শুরু করে যে পুরো এলাকাটি, সে এলাকা কিন্তু বিজিবি সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রতিটি পয়েন্টে 3 জন করে বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। তারা যেসব নৌকা মাছ ধরার নৌকা যাচ্ছে বা আসছে সেগুলিকে তারা তদারকি করছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করছেন তারা কারা, তারা প্রকৃত বাংলাদেশি কিনা কিংবা অন্য কেউ আছে কিনা সে বিষয়টি তদারকির পরে কিন্তু তারা নৌকা ছাড়তে দিচ্ছেন কিংবা নৌকাগুলিকে ঘাটে ফিরতে দিচ্ছেন। তো এবার বিজিবির কর্মকর্তারা দাবি করছেন তারা এখন পর্যন্ত এমন কোনো অনুপ্রবেশ হয়নি বলে তারা দাবি করছেন। তারা বলছেন যদি অনুপ্রবেশ শুধু রোহিঙ্গা না বা তাছাড়া অন্য কেউ অনুপ্রবেশের সন্ত্রাসী বা অন্য জঙ্গি গোষ্ঠী কেউ আসছে কিনা সে বিষয়ে তারা কঠোর নজরদারির মধ্যে রেখেছেন। বিজিবির পাশাপাশি যে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকেও একটি কড়া সতর্ক অবস্থান রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো বলা যায় যে মূলত সতর্ক অবস্থার মধ্যে দিয়ে পুরো টেকনাফ এলাকায় গত 1 সপ্তাহ অতিবাহিত হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকে সর্বশেষ। দর্শক, রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফ সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সেখানকার নিরাপত্তা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা মুসলিম অধ্যুষিত আরও কয়েকটি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। নতুন কয়েকটি স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে তারা সোমবার এ তথ্য জানায়। 10 থেকে 18 নভেম্বরের মধ্যে নেওয়া স্যাটেলাইট ছবিগুলো বিশ্লেষণ করে 5টি গ্রামের 8 শতাধিক স্থাপনা ধ্বংস করে দেওয়ার প্রমাণ পাওয়ার কথা জানায় হিউম্যান রাইটস ওয়াচ। এর আগে মিয়ানমারের সেনারা 3টি গ্রামের বহু ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার পাশাপাশি সেখানকার অধিবাসীদের উপর নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া যায়। 1.5 মাস ধরে চলা এ সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয় 30,000-এরও বেশি। গত মাসে রাখাইন সীমান্তে নিরাপত্তা চৌকিতে সশস্ত্র বিদ্রোহীদের হামলার পরপরই সেখানকার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। এই সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আহ্বানের পরও কোনো দায়িত্বপূর্ণ উদ্যোগ নেয়নি বর্তমান এনএলডি সরকার। দুপুরের সময় আরো থাকছে। অনেক সরকারি স্কুলে কয়েক দশকের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা, পর্যায়ক্রমে সংস্কারের আশ্বাস শিক্ষা অধিদপ্তরের। এবং সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে গড়ে ওঠা ইকো পার্ক এখন জেলার প্রধান বিনোদন কেন্দ্র। যথাযথ পরিকল্পনায় পার্কটি হতে পারে অন্যতম দর্শনীয়। বেদখল, অযত্ন আর অবহেলায় রাজধানীর বেশিরভাগ পার্কের অবস্থাই বেহাল। নষ্ট হয়ে গেছে স্বাভাবিক পরিবেশ, ভবঘুরে আর বাউন্ডুলেদের আড্ডায় পরিণত হয়েছে পার্কগুলো। এতে নিরাপত্তাহীনতা বোধ করেন ভ্রমণকারী ও দর্শনার্থীরা। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে পার্কগুলো সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করা হয়েছে। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। রান্নাবান্না, কাপড় শুকানো, ঘুমানো সহ যাবতীয় কাজ চলছে। রাখা হয়েছে ভ্যান গাড়ি, বসানো হয়েছে দোকানপাটও। এছাড়া এখানে সেখানে ময়লা আবর্জনার স্তূপ নিত্য দৃশ্য। আর এসবই দেখা যায় রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্কের ভেতরে। শুধু এই পার্ক নয়, রাজধানীর অধিকাংশ পার্কেরই এমন হাল। যান্ত্রিক জীবনে একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াতে নাগরিকরা আসেন এসব পার্কে, কিন্তু পার্কগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই সুস্থ থাকার সেই স্বস্তি কোথায় তাদের? পার্ক তো আর পার্ক নাই, এটা তো ভদ্রলোকের চলাচলের অযোগ্য জায়গা হয়ে গেছে। পুরো বস্তি টস্তি ভরা, পরিবেশ এত নোংরা যে এখানে মানুষ মানে ফ্যামিলি নিয়ে দূরের কথা মানে নিজে এসে বসার মতো কোনো অবস্থান নাই। সেই সাথে রয়েছে নিরাপত্তার অভাব। বখাটে, ছিনতাইকারী, মাদক সেবনকারী সহ নানা ধরনের উৎপাতে পড়তে হয় বেড়াতে আসা মানুষদের। আর সন্ধ্যার পর চলে নেশার আড্ডা। ফলে অনেকে পরিবার পরিজন নিয়ে আসতে চান না পার্কগুলোতে। পার্কে আসার পরে আমাদের মোবাইল, টাকা পয়সা এগুলোই নিরাপত্তা থাকে না। খাবার দাবার তারা জোর করে এসে চাপিয়ে দেয়, যেটা কিনতেই হবে। ইফটিজিং তো আছে, মেয়েরা যখন থাকে তখন তারা আরো বেশি প্রবলেম ক্রিয়েট করে। তবে দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে নাগরিকদের উপযোগী করে পার্কগুলো সংস্কারের কাজ শুরু করেছেন তারা। 100 আর্কিটেক্ট আপনার কম্পিটিশনের মধ্য দিয়ে এই ড্রয়িং ডিজাইনগুলো তৈরি করছে। ওয়ার্কিং ড্রয়িংগুলো নেওয়ার পর টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 19টি পার্ক একেবারেই অত্যাধুনিক
করে আপনার জনগণের কাছে ফিরিয়ে দেব। ইতিমধ্যেই আমাদের একটি পার্ককে উন্নত করা হয়েছে এবং আমরা আরো এই চলতি অর্থ বছরে আরো 7টি পার্ককে উন্নত করে গড়ে তোলবার জন্য চেষ্টা করছি। বর্তমানে রাজধানী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে 26টি, উত্তর সিটি কর্পোরেশনের অধীনে 21টি এবং রাজুকের অধীনে 3টি পার্ক রয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রস্তাবটি পেলে আলোচনার উদ্যোগ নেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন দায়িত্বশীল জাতীয় নেতার মতোই তিনি এই প্রস্তাবনা উপস্থাপন করেছেন, কারণ এটাই এখন সবচেয়ে বড় রাজনৈতিক সংকট বলে আমরা মনে করছি যে একটি সুষ্ঠু, অবাধ, সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া এই রাজনৈতিক সংকটগুলো নিরসন করবার কোনো উপায় নেই। রাষ্ট্রপতি তার যে দায়িত্ব রয়েছে, তিনি রাষ্ট্রের অভিভাবক, তিনি আমাদের দেশনেত্রীর এই প্রস্তাবটিকে তিনি উপস্থাপন করবেন এবং এর সম্পর্কে আলাপ আলোচনা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। সেজন্যই আমরা তার সঙ্গে দেখা করে এই প্রস্তাবটি তাকে দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আমরা আশা করছি আমরা সময় পাবো। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনু। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসন বারবার আলোচনার নামে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং রাজাকার পক্ষের শক্তি, এই উভয় পক্ষকে নিয়ে আলোচনায় করে একটা নিষ্পত্তি করতে হবে। উনি কার্যত, বেগম খালেদা জিয়া কার্যত রাজাকার, বঙ্গবন্ধুর খুনি, ৭১-এর খুনিদের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষ গণতান্ত্রিক শক্তি সময়ের একটি সংলাপের প্রস্তাব করেছেন। বেগম জিয়া বারবার আলোচনার নামে সাংবিধানিক শূন্যতা তৈরি করে অস্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক সরকার আনতে চাইছেন। আওয়ামী লীগের মুখপাত্র মনোনীত হলেন মাহবুবুল আলম হানিফ, ডক্টর দীপুমণি, জাহাঙ্গীর কবির নানক ও ডক্টর হাসান মাহমুদ। সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই প্রথম 4 জনকে এই দায়িত্ব পালনের জন্য মনোনীত করল দলটি। দলের পক্ষ থেকে জানানো হয়, দলকে আরো শক্তিশালী ও গতিশীল করতে চায় 4 সদস্য বিশিষ্ট মুখপাত্র নির্বাচন করা হয়েছে। মনোনীতরা 2019 সালে নির্বাচন এবং দলকে আরো সুসংগঠিত করতে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার। সকালে নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় জানানো হয়, প্রার্থী এবং তাদের সমর্থকরা যতই শক্তিশালী হোক না কেন, সবাইকে আইন মেনে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতীক বরাদ্দের দিন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন বলেও জানান তিনি। এদিকে উৎসাহ উদ্দীপনায় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে সেলিনা হায়াত আইভী মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপি প্রার্থীর নাম এখনো ঘোষণা করা হয়নি। আজ রাতে গুলশান কার্যালয় থেকে ঘোষণা করা হতে পারে দলীয় প্রার্থীর নাম। আমার অবস্থানটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সকল ভোটার সমান সুবিধা পাবেন। আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করব, আশা করি সেটি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। আর যেগুলি অন্য প্রশাসনিক বিষয় আছে, যারাই নির্বাচনের সঙ্গে যুক্ত হবেন, তার পদবি যাই হোক, তখন উনি নির্বাচন কমিশনের কর্মকর্তার পদবি লাভ করবেন এবং তাকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্য বিষয়গুলো আমরা আসলে অতটা আমলে নেব না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এলাকায় বিরাজ করছে নির্বাচনী আমেজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাশেদ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে আমরা দেখেছি তফসিল দেওয়ার পরদিন থেকেই কিন্তু আমরা দেখেছি যে প্রতিদিনই কিন্তু প্রার্থীরা আসছেন নির্বাচনে, যারা এই ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা কিন্তু এসে এখান থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং তার 2 দিন পর থেকে কিন্তু অনেকে কেউ কেউ আবার জমাও দিচ্ছেন মনোনয়নপত্র। তো আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। আমরা সকাল থেকে দেখছি বেশ কয়েকজন, বিশেষ করে কাউন্সিলর প্রার্থী দেখেছি, বেশ কয়েকজন এসে বা সংরক্ষিত মহিলা কাউন্সিলর তারা কিন্তু আসলে
আসলে এসে এখানে মনোনয়নপত্র সংগ্রহ করছেন এবং 1-2 জন এসে মনোনয়নপত্র জমাও দিয়েছেন এবং তাদের মধ্যে বেশ উৎসবের আমেজ বিরাজ করছে। শুধু এখানেই নয়, আমরা শহরের মধ্যে যেখানে গিয়েছি শহরের মধ্যে কিন্তু আসলে বিভিন্ন চায়ের দোকান বা সহ বা বিভিন্ন আড্ডায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন আড্ডা গল্পের প্রসঙ্গই কিন্তু উঠে এসেছে সবার এই সিটি নির্বাচন। এবং বিশেষ করে এরই মধ্যে যেমনটি আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের যে এইবারই প্রথম দলীয় প্রতীকে যেহেতু এই নির্বাচনটি হচ্ছে এটি সামনে রেখে আওয়ামী লীগ কিন্তু এরই মধ্যে তাদের প্রার্থী বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইবিকে তারা মনোনীত করেছেন এবং এই নিয়ে দলের মধ্যে কিছু এখানে স্থানীয় রাজনীতিতে আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে কিছু আমরা দেখেছি একটি পক্ষ আসলে তৃণমূল থেকে যে আওয়ামী লীগে যে তাদের যে সম্ভাব্য প্রার্থীর তালিকা পাঠিয়েছিলেন সেখানে আইবি ছিল না। তো এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে কিছুটা টানপোড়েনের সৃষ্টি হয়েছে এবং আমরা যদি জানতে পেরেছি আজকে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে তিনেরেতে ধানমন্ডি সেখানে কিন্তু আসলে এই জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং সম্ভাব্য যে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইবি সহ তাদের সবাইকে ডাকা হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা মহানগর আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছেন যে আসলে সবকিছু পরে নির্বাচনকে সামনে রেখে এই দ্বন্দ্ব বা মতভেদ ভুলে সবাই আসলে নৌকা প্রতীককে বিজয়ী করে তুলতে তারা মাঠে একসাথে কাজ করবেন। এবং পাশাপাশি বিএনপি এখনো তাদের প্রার্থী নিশ্চিত না করতে পারলেও আমাদের সঙ্গে কথা হয়েছে এখানে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে, তারা বলছে কেন্দ্র থেকে আজ রাতেই আসলে বিএনপির যে কে লড়ছেন ধানের শীষ প্রতীক নিয়ে এই সিটি নির্বাচনে সে বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। তাই সবকিছু মিলে অনেকদিন পরে নৌকা এবং ধানের শীষের এক জমজমাট লড়াই দেখার অপেক্ষায় এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ নারায়ণগঞ্জ থেকে ইকবাল। দর্শক, নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন। দুপুরের সময় আরো থাকছে মিয়ানমারের উত্তরাঞ্চলে সেনা চৌকিতে বিদ্রোহীদের হামলা, সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য সহ 8 জন নিহত, আহত অন্তত 25। দুদকের মধ্যে দুর্নীতি ও দুর্বলতা রয়েছে কথা স্বীকার করে সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, মানুষের আস্থার জায়গা ফিরিয়ে আনতে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দুদকের 12তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, দুর্নীতি রুখতে না পারলে দেশের ভবিষ্যৎ স্থায়িত্ব হুমকির মুখে পড়বে। মাছের পচন শুরু হয় মাথা থেকে, এটা সবাই বলেন। সেই মাথা যদি একবার খারাপ হয়ে যায়, রাজনীতির অঙ্গন যদি বিপাকে পড়ে, তাহলে পরে কিন্তু সারা জাতির আর কোনো উপায় থাকে না। সেই অপরাধ, সেই পাপ চুয়ে চুয়ে সমস্ত জাতির মেরুমজ্জাকে অধিকার করে নিতে থাকে এবং আমাদের দেশে আস্তে আস্তে সেটা হয়েছে। কেমন সমস্ত দেশের মধ্যে, সমস্ত জায়গায়, সমস্ত মানুষের হৃদয়ে আজকে দুর্নীতির দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। গণমানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যদি আমরা বিবেচনা করি, তাহলে হতাশ হতেই হবে। কারণ প্রাপ্তির হারটা একেবারেই নগণ্য। তবে হ্যাঁ, কিছু যে হয় নাই বা কিছু যে হবে না সেটা এমন না। রাজধানীর বাংলা মোটর এলাকায় ফুটপাতের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে হাতিরপুল থেকে পান্থপথ পার্ক পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় ফুটপাতের উপর ও এর আশপাশে থাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ড কাউন্সিলর MA হামিদ খান বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে নিয়মিত অবৈধ স্থাপনার উচ্ছেদের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, রাজধানীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ফুটপাতে যত অবৈধ হকারদের যত দোকানপাট আছে, এগুলি আমাদের মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে এবং তার ব্যবস্থাপনায় আমরা এগুলি পরিষ্কার করতেছি। হাতিরপুল বাজার থেকে শুরু করেছি, আমরা পান্থকুঞ্জ পার্কের কোনা পর্যন্ত গতভাবে এগুলো অভিযান পরিচালনা করে থাকি। মানুষ তার জীবিকার তাগিদে এখানে বসে, কিন্তু এই বসাটা আইনগত নয়। আমাদের উচ্ছেদ অভিযান, আমাদের এটা চলমান প্রক্রিয়া, এটা চলবে। প্রতি বছর বাংলাদেশ থেকে বাড়ছে শ্রমিক রফতানি, তবে এর বেশিরভাগই প্রশিক্ষণহীন।
এতে অল্প বেতনের চাকরি নিয়েই তাদের বিদেশ যেতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের বিদেশে যাওয়ার হার বাড়ানো গেলে রেমিটেন্স অনেক বাড়বে। দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নিবন্ধন করা এজেন্সিগুলোরও দায়িত্ব রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহ রিপোর্টে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে 2012 সালের পর 2 বছর বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানির সংখ্যা অনেকটাই কমে যায়। তবে 2015 সাল থেকে তা আবারও বাড়তে থাকে। পরিসংখ্যান অনুযায়ী 2015 সালে শ্রমিক রপ্তানির সংখ্যা ছিল প্রায় 5.5 লাখ, আর চলতি বছর 10 মাসেই রপ্তানির সংখ্যা 6 লাখ ছাড়িয়েছে, যা গত বছরের একই সময় ছিল প্রায় 4,27,000। প্রতি মাসেই বিশ্বের প্রায় 40টি দেশে যাচ্ছে এসব শ্রমিক। 2009 থেকে যে বিশ্ব অর্থনৈতিক মন্দাটা ছিল, এটা এখন বিশ্ব কাটিয়ে উঠেছে। সে কারণেই হয়তো আমাদের এখন এই এটা হচ্ছে। আর মন্ত্রণালয় থেকেও শ্রম বাজার সম্পর্কে আমরা বিভিন্ন মুখী কার্যক্রম হাতে নিয়েছি। নতুন নতুন শ্রম বাজার অনুসন্ধানের চেষ্টা করছি। শ্রমিক রপ্তানি বেড়ে যাওয়ায় রেমিটেন্স আয় বাড়বে, অর্থনীতিবিদরা এমনটি মনে করলেও গবেষকরা বলছেন, অদক্ষ শ্রমিক যাওয়ার হার বেশি হলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া অসম্ভব। যারা মাইগ্রেন্ট পপুলেশন এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, যারা বাইরে গিয়েছে তাদের সংখ্যা প্রায় 6.5 লক্ষের মতো হয়েছে। কাজে আমরা আগামীতে রেমিটেন্স আস্তে আস্তে বাড়বে বলে আমি আশাবাদী। ফিলিপাইনে দেখেন, তারা 18 লক্ষ লোক বিদেশে গিয়েছে, 23 বিলিয়ন ডলার তারা পাঠিয়েছে। কম লোক বেশি পাঠিয়েছে। কাজে আপনি মাথা গোনা পাঠাবেন আর 15 বিলিয়ন যে নেক্সট বছরে আপনার 15.5 বিলিয়ন ডলার হবে, এটা আপনি বলবেন হেভি সাকসেস। এটা আসলে জাতিকে আসলে বোকা বানানো ছাড়া আর কিছু না। শ্রমিকদের কর্মপরিবেশ সুন্দর রাখতে শুধু সরকার নয়, প্রচারণা ও সচেতনতা বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমিক প্রেরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট এজেন্সিগুলোরও রয়েছে বিশেষ ভূমিকা। বাইরা বা যে সকল রিক্রুটিং এজেন্সিগুলো আছে, তারা যদি এই কাজটাকে একটা প্রিকন্ডিশনের মধ্যে আনেন, তাহলে যে লোকটা 6 মাস পরে যাবে, ট্রেনিং নিয়ে যদি যায়, অন্তত 1.5 গুণ 2 গুণ বেতন সে পাবে। এটা খুব স্বাভাবিক, এবং তার সেখানে তার কিন্তু কাজের মূল্যায়নটা ওভাবে হবে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় বিএনপি নেতা বরকতুল্লাহ বলু, শিমুল বিশ্বাস, মারুফ কামাল সহ 16 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। গত বছরের মার্চে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে মিরপুরে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ। আসামি পক্ষের আইনজীবী জানান, আইনিভাবে বিষয়টি মোকাবেলা করা হবে। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আজ 18 জনকে জামিন দিয়েছেন আদালত। মামলাটি আইনগতভাবে মোকাবেলা করব এবং আশা করি আইনের মাধ্যমেই এর সুরাহা হবে। আজকে অভিযোগ আমলে নিয়েছে এবং এই সব আসামি তারা আজকে উপস্থিত না হয় এবং তারা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 16 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এদেরকে আগামী 2-7 তারিখে যে পরোয়ানা তামিল জন্য আছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে 16 জনকে গ্রেফতার করা হলো। পুলিশ জানায়, গতরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলা, অগ্নিসংযোগ ও 2 সাঁওতালকে হত্যার অভিযোগে থানায় মামলা করা হয়। স্বপন মুর্মু নামে এক সাঁওতাল বাদী হয়ে অজ্ঞাত 5 থেকে 600 জনকে আসামি করে মামলাটি করেন। চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজন ও অনুসারীরা। ভোরে দিয়াজের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এ সময় নগরীর প্রবর্তক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার অনুসারীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় দিয়াজ হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। দীর্ঘ 3 ঘণ্টা পর পরিবার ও দলের সিনিয়র নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় তারা অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে দিয়াজকে হত্যা করা হয়েছে। গতরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন 2 নম্বর গেট এলাকায় একটি ভাড়া বাসা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর লাশ উদ্ধার করে পুলিশ। উনি অনেক সাহসী একজন মানুষ ছিলেন, যিনি শিবিরের বিরুদ্ধে অনেক লড়েছেন। এখানে একটা সিন্ডিকেট আছে, ওনাদের সাথে শত্রুতা হয়েছে। সেন্ট্রালের এত প্রভাবশালী একটা নেতা, কিন্তু তার যে বিভিন্ন স্টেপে দেখা যাচ্ছে তার অবহেলা করা হচ্ছে। কিছুদিন আগেও কিন্তু ওদের বাড়িঘরে একটা যথেষ্ট ভাঙচুর হয়েছিল, মানে এমনকি একটা কাছের প্লেট পর্যন্ত রাখে নাই, কিন্তু ওই মামলাও আমরা করতে পারিনি। আমরা
এটা ওই যে আলমগীর টিপু বর্তমান সভাপতি। আমার মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ আপনারা কিছুদিন ধরে কিছু ঘটনা বিশ্লেষণ করলেই এটা বের হয়ে আসবে। যেহেতু পোস্টমর্টেমে একটা কনক্লুসিভলি বলা যায় যে এটা কি হোমিসাইডাল নাকি সুইসাইডাল, তো এই কারণে আমরা এটা পোস্টমর্টেমের জন্য পাঠাই। তা আমার বিশ্বাস যে পোস্টমর্টেম রিপোর্টটা আসলে আমরা এই কমেন্টটা করতে পারবো। বাই দিস টাইম আমাদের যে গোপনীয় তদন্ত বা অন্যান্য তদন্ত এগুলো অব্যাহত আছে। অবকাঠামোগত ঝুঁকির মধ্যেই পাঠদান চলছে দেশের অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিকল্প ব্যবস্থা না থাকায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন ভবনেও নেওয়া হচ্ছে ক্লাস। এর সঙ্গে অপর্যাপ্ত টয়লেট আর নানামুখী স্বাস্থ্য ঝুঁকি তো রয়েছে। স্কুল কর্তৃপক্ষ বলছে দীর্ঘদিন ধরে ভবনগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়ে এলেও সাড়া মিলছে না। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে পর্যায়ক্রমে সবগুলো ঝুঁকিপূর্ণ স্কুল ভবনই মেরামত করা হবে। নিজামুদ্দিন লিটনের ক্যামেরায় তাফসির বাবুর রিপোর্ট। উপরে টিনের ছাউনি আর নিচে ক্ষয়ে যাওয়া কাঠামো, কয়েক যুগ আগের ভাঙ্গাচোরা দরজা জানালা যেন কোনো রকমে আটকে আছে দেয়ালে। ইট সুরকির গাঁথুনি দুর্বল হয়ে কোথাও ধরেছে ফাটল আর কোথাও নানান আকারের গর্ত। পরিত্যক্ত হওয়ার বদলে এই ভবনটি ব্যবহার হচ্ছে সাভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে। প্রায় 40 বছর আগে তৈরি হওয়া স্কুলের এই ভবনটির এই পিলারগুলোর এখন এরকম জরাজীর্ণ অবস্থা। শুধু এই পিলারগুলোই কেন, পুরো এই স্কুল ভবনটির দিকে দৃষ্টিপাত করলে চোখে পড়বে এর ভগ্ন দশার দৃশ্য। আর এর মধ্যেই ঝুঁকি নিয়ে এই শ্রেণীকক্ষগুলোতে চলছে এরকম পাঠদানের কার্যক্রম। শিক্ষার্থীরা জানায় আতঙ্ক নিয়েই এখানে ক্লাস করে তারা। এই যে সিমেন্ট বালু উঠে যাইতেছে, তারপর খুঁটি ভাঙ্গা যাইতেছে, রড দেখা যায়। অনেকে এই ভ্যানগুলো না ভাঙে ছিঁড়ে পড়ে, সবকিছু ভাঙা, জানালা, দরজা, দেয়াল। শ্রেণী স্বল্পতার কারণে আমরা ক্লাস করতে বাধ্য হয়েছি ঝুঁকি নিয়ে। একই অবস্থা সাভারের ইমানদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভবনটিও। নির্মাণের পর গত 35 বছরে আর কোনো সংস্কার হয়নি এ ভবনের। সারা দেশে এরকম অনেক স্কুলই জরাজীর্ণ হয়ে পড়ায় ঝুঁকির মুখে হাজারো শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষ বলছে নতুন ভবনের জন্য বারবার শিক্ষা অধিদপ্তরে ধর্ণা দিলেও কাজ হচ্ছে না। ছবি টবি নিয়ে গেছে, সার্ভে টার্ভে করে গেছে, কিন্তু তারপরে দেখা গেছে আমারটা বেশি শোচনীয় ছিল। আমারটা না এসে যেখানে ভবন আছে সেখানে আবার বহুতল ভবন চলে আসছে। কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ চেষ্টা করতেছে হয়তোবা। এছাড়া অধিকাংশ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলেই নেই পর্যাপ্ত টয়লেট, নেই ফার্স্ট এইডের ব্যবস্থাও। দুইটা টয়লেট, একটায় কেউ যায় না আর একটায় যায়। একটাতে যায় না কেন জানি না, ওটা সব সময় নোংরা থাকে। তাৎক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ফার্স্ট এইড বক্স নেই। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আশ্বাস দিলেন চূড়ান্ত হতে যাওয়া দুটি প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে ঝুঁকিপূর্ণ স্কুলগুলো ঠিক করবেন তারা। দুটি প্রকল্প আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, এটা অনুমোদন হয়ে গেলে তখন দেখা যাবে যে এখন যে আমাদের যে জরাজীর্ণ যে কিছু স্কুল এখনো আছে, এই স্কুলগুলো আর আমরা আশা করি যে আগামী 5 বছরের মধ্যে আপনারা দেখবেন না। স্কুলগুলোর পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নও কাজ চলছে বলে জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর কোল ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক এখন জেলার প্রধান বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। কিন্তু যমুনা পাড়ে সবুজে ঘেরা এই ইকো পার্কটিতে রয়েছে নানা অব্যবস্থাপনা। যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হলে ইকো পার্কটি ভ্রমণ বিলাসীদের কাছে হয়ে উঠতে পারে একটি অন্যতম দর্শনীয় স্থান। বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু আর যমুনা নদীর কোল ঘেঁষে বিশাল এলাকা জুড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক। বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের সমারোহে গড়ে তোলা হয়েছে পার্কটি। এছাড়াও এখানে রয়েছে পশু পাখিও। প্রতিদিন টিকেটের বিনিময়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা বিনোদনের জন্য এখানে বেড়াতে আসেন। তবে পার্কটির ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। পার্কটির সৌন্দর্য বৃদ্ধি সহ আরো কিছু অবকাঠামো তৈরি করা হলে এটি হতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক ভালো, পাশে নদী, বেড়াতে আসছি, খুব ভালো লাগছে। বিভিন্ন প্রকার পাখি, গাছগাছালি, ঘাস, সবুজ ঘাস, প্রজাপতি আছে অনেক ধরনের। এই জিনিসগুলো অনেক ভালো লাগে বিনোদনের জন্য, তারপর একসাথে ঘোরার জন্য বলেন, সবকিছুতে এটা অন্যতম একটা পারফেক্ট জায়গা। পশু পাখি আছে, এগুলো আরো সুন্দর, আর এটা নিরিবিলি নদীর পাড়ে একটা জায়গা।
অবশ্য পার্কটি দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে পরিকল্পনার কথা জানালেন পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। অতিথি পাখি সংরক্ষণের জন্য এখানে কার্যক্রম চলমান আছে। এছাড়া উন্নয়নমূলক কাজের ভিতরে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করার পরিকল্পনা আছে। এছাড়াও পিকনিক স্পট সহ অন্যান্য যে ডেভেলপমেন্ট ওয়ার্ক করার পরিকল্পনা আছে। 2008 সালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারে 600 একর জমির ওপর গড়ে তোলা হয় প্রাকৃতিক শোভামণ্ডিত এই ইকো পার্কটি। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দেশের বাইরের খবর। মিয়ানমারের উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক সহ 8 জন নিহত হয়েছেন। এতে প্রায় 25 জন আহত হন বলে জানায় স্থানীয় গণমাধ্যম। রোববার চীন সংলগ্ন মিয়ানমারের শান প্রদেশের মিউজ শহরে একটি সেনা চৌকিতে হামলা চালায় বিদ্রোহীরা। দুপক্ষের সংঘর্ষে এক সেনা, 3 পুলিশ কর্মকর্তা ও এক বিদ্রোহী নিহত হন। এছাড়া সংঘর্ষের মধ্যে পড়ে মারা যান 3 বেসামরিক নাগরিক। এ ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারির পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানায় স্থানীয় 4টি বিদ্রোহী সংগঠন যৌথভাবে এ হামলা চালায়। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে শান প্রদেশে আলাদা 3টি সন্ত্রাস বিরোধী অভিযান চালায় সেনাবাহিনী প্রায় 600 সদস্য। এদিকে তীব্র সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বহু লোকজন পালিয়ে গেছে। কলকাতায় একটি সরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার স্থানীয় সময় সকাল 11টার দিকে SSKM হাসপাতালে 4র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট কাজ করছে বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে আগুনের খবরে হাসপাতালের রোগী, ডাক্তার ও কর্মীরা তাড়াহুড়ো করে সরে যান। অগ্নিকাণ্ডের পর ওই এলাকার আশেপাশে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি সড়কও বন্ধ রাখা হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। AHF কাপ হকির খবর। তৃতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে যেতে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। জিমি চন্দ্রা মুখোমুখি হবে চাইনিজ টাইপের। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক হংকংকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। 2 গোল করে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরাটাও স্মরণীয় করে রেখেছেন মামুনুর রহমান চয়ন। গোল ব্যবধানে এগিয়ে পুল এর শীর্ষে আছে আসরের 2 বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার জিমিদের প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল চাইনিজ টাইপে। পরিসংখ্যানে এগিয়ে আছে অলিভার কার্স শিষ্যরা। এছাড়া প্রথম ম্যাচে জয় পাওয়ার আত্মবিশ্বাসও থাকবে লাল সবুজ প্রতিনিধিদের। অন্যদিকে চাইনিজ টাইপে ম্যাকাওয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে তাদের বিপক্ষে জয় কঠিন হওয়ার কথা নয় বাংলাদেশের। জানাবো বিপিএল এর খবর। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করছে ঢাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত সাকিবের দলের সংগ্রহ 4 উইকেটে 177 রান। 2 ওপেনার মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারার ব্যাটে উড়ন্ত সূচনা পায় ঢাকা ডায়নামাইটস। এবারের আসরে রানের ফোয়ারা ছুটিয়ে চলেছেন মারুফ। ওপেনিং জুটিতে 71 রান যোগ করে তিনি আউট হন ব্যক্তিগত 35 রানে। এরপর তরুণ মোসাদ্দেক সৈকতকে নিয়ে দ্বিতীয় উইকেটে 48 রান যোগ করেন সাঙ্গাকারা। সৈকত 13 রানে ফিরলেও এবারের আসরে প্রথম 50 তুলে নেন সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তির 66 রানে বড় স্কোরের ভিত পায় ঢাকা। ফরহাদ রেজার এক ওভারে জোড়া আঘাতে ঢাকার রান তোলার গতি কিছুটা কমে গেলেও আগের ম্যাচের ধারাবাহিকতায় বিধ্বংসীভাবে ব্যাটিং করতে থাকেন সেকুগে প্রসন্না। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অধিনায়ক সাকিব আল হাসান। Got control over that shot and he hits a boundary every time the ball will cross the rope. The fielders who dropped him. দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সশস্ত্র বাহিনী দিবসে শিখা ও নির্মাণে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বাহিনী, বললেন প্রধানমন্ত্রী। ইসি পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে জানিয়েছেন ফখরুল। বিএনপির প্রস্তাব অযৌক্তিক ও অসাংবিধানিক মন্তব্য ইনুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে উৎসাহ উদ্দীপনায় চলছে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে নির্বাচন কমিশন, দাবি রিটার্নিং কর্মকর্তার।
রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে সক্রিয় সন্ত্রাসী সংগঠন আরএসও। সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিজিপির সঙ্গে শিগগিরই বৈঠক। এবং প্রতি বছর শ্রমিক রপ্তানি বাড়লেও বেশিরভাগেরই নেই প্রশিক্ষণ, অদক্ষ হয় জুটছে না ভালো বেতনের চাকরি, বাড়ছে না রেমিটেন্স। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর জানতে ভিজিট করুন সময়নিউজ.থেকে। সঙ্গে থাকুন সময়।